এমন কিছু গল্প আছে যা শুনলে মনে হয় এটা কি করে সম্ভব। আজকের গল্পটা ঠিক তেমনই। এটা শুধু ইতিহাসের একটা ঘটনা নয়, এটা এমন এক মানুষের অবিশ্বাস্য যাত্রার কথা যিনি প্রকৃতির সব নিয়মকে যেন হার মানিয়ে দিয়েছিলেন। চলুন শুনি সেই কাহিনী যেখানে একজন মানুষ দুটো পারমাণবিক সূর্যোদয় দেখেও অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন। চলুন সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যাই। সালটা ১৯৪৫, তারিখ ৬ই আগস্ট। ঘড়িতে তখন সকাল ৮:১৫। হিরোশিমার আকাশে আর ৫টা দিনের মতোই একটা সাধারণ সকাল নেমেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আজ তখন জাপানের প্রায় সব শহরেই লেগেছে, কিন্তু হিরোশিমা তখনও পর্যন্ত বড়সড় বিমান হামলা থেকে বেঁচে গিয়েছিল। শহরের মানুষ ঘুণাক্ষরেও টের পায়নি যে মানব ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়ের সূচনা হতে চলেছে ঠিক তাদের আকাশেই। যুদ্ধকালীন জাপানে জীবন বেশ কঠিন ছিল। খাবার দাবারের অভাব, কঠোর পরিশ্রম, এগুলোই ছিল দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু সেই সকালে একটা অল ক্লিয়ার সাইরেন বেজে ওঠায় শহরবাসী একটু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তারা ভেবেছিল বিপদ কেটে গেছে, কিন্তু ওরা জানত না আসল বিপদ সবে ঘনিয়ে আসছে। আর এই গোটা ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ, সুতোমু ইয়ামাগুচি। বয়স মাত্র ২৩, পেশায় ইঞ্জিনিয়ার। নাগাসাকি থেকে হিরোশিমায় এসেছিলেন অফিসের কাজে। ৩ মাসের কাজ প্রায় শেষের দিকে। সেদিন সকালের ট্র্যাম থেকে নামার সময় তার মাথায় একটাই চিন্তা ছিল, কবে বাড়ি ফিরবেন। কিন্তু নিয়তির লেখা ছিল অন্যরকম। ট্র্যাম থেকে নেমেই ইয়ামাগুচির চোখ গেল আকাশের দিকে। দেখলেন একটা আমেরিকান B-29 বোমারু বিমান, নাম এনোলা গে, দুটো প্যারাশুট বাঁধা একটা বস্তু নিচে ফেলছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কল্পনাও করতে পারেনি কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীটা আর আগের মতো থাকবে না। আর তারপরেই এক তীব্র চোখ ধাঁধানো আলো, এতটাই অসহনীয় যে যারা সরাসরি সেই আলোর দিকে তাকিয়েছিলেন তাদের ভাষায় মনে হচ্ছিল যেন হাজারটা সূর্য একসাথে আকাশ থেকে মাটিতে আছড়ে পড়েছে। যারা সরাসরি তাকিয়েছিল তাদের অনেকের চোখ চিরদিনের মতো নষ্ট হয়ে গিয়েছিল। এভাবেই শুরু হয়েছিল পারমাণবিক যুগের সন্ত্রাস। লিটল বয় নামের ওই বোমার বিস্ফোরণ ছিল আক্ষরিক অর্থে নরকের দরজা খুলে যাওয়ার মতো। প্রথমে সেই অসহ্য আলো, তারপর এমন ভয়ঙ্কর তাপ যা মানুষকে মুহূর্তে বাষ্প করে কংক্রিটের ওপর শুধু তার ছায়াটা রেখে গিয়েছিল। এরপর ছুটে আসে শব্দের চেয়েও দ্রুতগতির এক ঝড়, যা বাড়িঘরকে তাসের মতো উড়িয়ে দেয়। আর সবশেষে নামে সেই কুখ্যাত কালো বৃষ্টি, তেজস্ক্রিয় বিষে ভরা, যা বেঁচে থাকা মানুষদেরও ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ভাবা যায় এই নরকের কেন্দ্র থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে থাকা ইয়ামাগুচি অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছিলেন। বিস্ফোরণের ধাক্কায় তিনি ছিটকে পড়েছিলেন অনেক দূরে। কানের পর্দা ফেটে গিয়েছিল, শরীর মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। যখন জ্ঞান ফিরল, তিনি দেখলেন তার চারপাশের চেনা পৃথিবীটা আর নেই। পুরোটাই একটা জ্বলন্ত ধ্বংসস্তূপ। এদিকে জাপানের রাজধানী টোকিওতে সরকার পুরোপুরি অন্ধকারে। হিরোশিমার সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও সব চুপ। তারা শুধু বুঝতে পারছিল যে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে, কিন্তু তার ভয়াবহতা ঠিক কতটা সে সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না। একটা আস্ত শহর যেন জাপানের মানচিত্র থেকে মুছে গেছে। পরের ৭২ ঘণ্টা ছিল একেবারে রুদ্ধশ্বাস। একদিকে ইয়ামাগুচি তার ক্ষতবিক্ষত শরীর নিয়ে ওই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে বাড়ি ফেরার জন্য লড়ছেন, আর অন্যদিকে টোকিওতে জাপানের সামরিক নেতৃত্ব তখনও আত্মসমর্পণের কথা ভাবতেই পারছে না। তারা তখনও আশা করে আছে যে সোভিয়েত ইউনিয়ন হয়তো মধ্যস্থতা করবে। তারা জানত না ইতিহাস আরও এক ভয়ঙ্কর মোড় নিতে চলেছে। ৯ আগস্ট সকাল, আরও একটা আমেরিকান B-29 বোমারু বিমান, নাম বক্সকার। তার পেটে দ্বিতীয় পারমাণবিক বোমা, ফ্যাট ম্যান। বিমানটি উড়ে চলেছে তার প্রধান লক্ষ্য কোকুরা শহরের দিকে। ইতিহাস মাঝে মাঝে এমন ভয়ঙ্কর রসিকতা করে যা ভাবাও যায় না, কারণ এই ঘটনার কেন্দ্রেও আবারও সেই একই মানুষ, সুতোমু ইয়ামাগুচি। এবারের বোমাটা ফ্যাটম্যান আগেরটার চেয়েও বেশি শক্তিশালী ছিল, কিন্তু ভাগ্যের এক অদ্ভুত পরিহাসে কোকুরার আকাশ সেদিন মেঘে ঢাকা ছিল। পাইলটরা লক্ষ্যবস্তু দেখতে না পেয়ে প্লেন ঘুরিয়ে নেয় বিকল্প লক্ষ্যর দিকে, নাগাসাকি। ভাবুন তো, সামান্য কয়েক টুকরো মেঘ একটা শহরকে বাঁচিয়ে দিল, আর আরেকটা শহরের নামে মৃত্যুর পরোয়ানা জারি করে দিল। আর ঠিক সেই মুহূর্তে নাগাসাকিতে নিজের অফিসে
ব্যান্ডেজে মোড়ানো শরীর নিয়ে ইয়ামাগুচি তার বসকে হিরোশিমার ভয়াবহতা বর্ণনা করছিলেন। বলছিলেন কিভাবে একটা মাত্র বোমা একটা গোটা শহরকে ধ্বংস করে দিয়েছে। তার বস তো হেসে উড়িয়ে দিচ্ছেন, ভাবছেন এসব পাগলের প্রলাপ। আর ঠিক তখনই ঘরের জানালাটা আবার সেই পরিচিত তীব্র সাদা আলোয় ঝলসে উঠল। ইয়ামাগুচির তো অভিজ্ঞতা ছিল, তিনি সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়লেন। নাগাসাকির ওপর ফ্যাটম্যান বিস্ফোরিত হল, আর যা ঘটা কার্যত অসম্ভব সেটাই ঘটল। ইয়ামাগুচি আবারও প্রাণে বেঁচে গেলেন। তিনি হয়ে রইলেন ইতিহাসের একমাত্র সরকারিভাবে স্বীকৃত ব্যক্তি যিনি দুটো পারমাণবিক বিস্ফোরণ সামনাসামনি দেখেও বেঁচে ফিরেছিলেন। নাগাসাকির উপর দ্বিতীয় পারমাণবিক হামলা আর একই দিনে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ ঘোষণা, এই দুটো ঘটনায় জাপানের সামরিক নেতাদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেল। তারা বুঝে গেল যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ জাপানের সম্পূর্ণ বিনাশ। কিন্তু তাদের সুপ্রিম ওয়ার কাউন্সিলে তখনও আত্মসমর্পণের ব্যাপারে তীব্র মতবিরোধ চলছে। এই অচলাবস্থা ভাঙতে জাপানের ইতিহাসে যা আগে কখনো হয়নি তাই ঘটল। হস্তক্ষেপ করলেন স্বয়ং সম্রাট হিরোহিতো। 15ই আগস্ট জাপানের সাধারণ মানুষ রেডিওতে প্রথমবারের মতো তাদের দেবতার মতো সম্মানীয় সম্রাটের কণ্ঠস্বর শুনতে পেল। সেই কাঁপা কাঁপা গলায় সম্রাট এক নতুন এবং সবচেয়ে নিষ্ঠুর বোমার কথা উল্লেখ করে নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা দিলেন। শেষ হল এক দীর্ঘ আর রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধ হয়তো শেষ হলো, কিন্তু গল্পের শেষ হলো না, বরং শুরু হলো এক নতুন আরও যন্ত্রণাদায়ক অধ্যায়ের। যারা এই ভয়াবহতা থেকে বেঁচে ফিরেছিলেন তাদের জন্য একটা নতুন শব্দ তৈরি হলো, হিবাকোসা, যার অর্থ বিস্ফোরণে আক্রান্ত মানুষ। আর তাদের জীবনটা হয়ে উঠল এক জীবন্ত নরক। তাদের শরীরের পোড়া দাগ তো ছিলই, কিন্তু তার চেয়েও মারাত্মক ছিল এক অদৃশ্য শত্রু, তেজস্ক্রিয়তা। এর প্রভাবে হাজার হাজার মানুষ ক্যান্সার, লিউকেমিয়ার মতো রোগে ভুগেছেন। শুধু তাই নয়, সামাজিকভাবেও তারা ছিলেন এক ঘরে। মানুষ ভয় তাদের এড়িয়ে চলত, ভাবত তাদের রোগ ছোঁয়াচে। এই অদৃশ্য ক্ষত তাদের সারা জীবন তাড়া করে ফিরেছে। কিন্তু এই গল্পের সবচেয়ে আশ্চর্য দিক হলো এর শেষটা। হিরোশিমা আর নাগাসাকি দুটো শহরেই ফিনিক্স পাখির মতো ধ্বংসের ছাই থেকে আবার জেগে উঠেছে। যে শহর দুটি একসময় ছিল পারমাণবিক ধ্বংসলীলার প্রতীক, আজ সেই দুটো শহরই বিশ্বজুড়ে শান্তি আর পরমাণু নিরস্ত্রীকরণের সবচেয়ে বড় বার্তাবাহক। আর আমাদের গল্পের নায়ক সুতোমু ইয়ামাগুচি, তিনি 2010 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, 93 বছর বয়সে। জীবনের বাকি 65টা বছর তিনি একটাই কাজ করে গেছেন, পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে প্রচার চালানো। তিনি চেয়েছিলেন তার এই অবিশ্বাস্য গল্পটা শুধু স্মৃতি হয়ে না থেকে ভবিষ্যতের জন্য এক জোরালো সতর্ক বার্তা হয়ে উঠুক। হিরোশিমা আর নাগাসাকির এই কাহিনী আমাদের সামনে দুটো জিনিস রেখে যায়। একদিকে অকল্পনীয় ধ্বংসের এক জীবন্ত দলিল, আর অন্যদিকে মানুষের টিকে থাকার এক অদম্য ইচ্ছার প্রমাণ। এই দুটি শহরের নীরব কান্না আজও আমাদের দিকে একটা জরুরি প্রশ্ন ছুড়ে দেয়। আমরা কি সত্যি সেই ভয়াল সকালের কথা মনে রেখেছি? আর কখনো নয়, এই প্রতিজ্ঞাটা কি আমরা রাখতে পারব?